Hello everyone, I hope you are all well. Today we will discuss about হাজারি স্যারের যে শেষে এমসিকিউগুলো আছে সেগুলো নিয়ে। তো আজকে একটা ওয়ান শট এমসিকিউ সিরিজ চলবে এখন থেকে। তো আজকে একটা ভিডিও আপলোড করা হবে, এর নেক্সটে প্রত্যেকটা অধ্যায়ের শেষের যে এমসিকিউগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব A to Z, এবং কেন হলো ব্যাখ্যা সহ সেটা তোমাদের বোঝায় দেওয়া হবে। তো এগুলো মূলত তোমাদের মেডিকেলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ মেডিকেলে এগুলো থেকেই তোমাদের যে এখান থেকে যে তোমাদের 25টা কোশ্চেন হয়, এখান থেকেই তোমরা আশা করছি এখান থেকেই তোমরা কমন পাবা 20টার মতো। তো মেডিকেলে দেখো তোমাদের বায়োলজি কিন্তু 30 মার্কস, ফিজিক্স হচ্ছে 20 মার্কস, তারপরে হচ্ছে তোমাদের কেমিস্ট্রি হচ্ছে 25 মার্কস, আর হচ্ছে জিকে এবং ইংলিশ মিলে হচ্ছে 25 মার্কস। তো টোটাল কিন্তু তোমাদের 100 মার্কস। তো এই যে এই যে কেমিস্ট্রির যে অংশটা, তোমরা যদি হাজারি স্যারের অনুশীলনীর যে এমসিকিউগুলো আছে এগুলো যদি সলভ করো তাহলেই কিন্তু এনাফ আর টুকিটাকি প্রিপারেশন নিলেই কিন্তু হয়ে যায়। তো এগুলো শুধু ম্যাথ না, ম্যাথের পাশাপাশি হচ্ছে এইচএসসির যে ফাইনাল এক্সামিনেশন আছে সেখানেও কিন্তু হুবহু 10 থেকে 12টা এমনিই কমন চলে আসে। তো এই বিষয়গুলো আমরা এখন সিরিজ আকারে সাজাবো, এবং প্রত্যেকটা যেমন প্রথম পত্রে 5টি অধ্যায়, দ্বিতীয় পত্রে 5টি অধ্যায়, মোট টোটাল যে 10টি অধ্যায় আছে এই 10টি অধ্যায়ের আমরা অনুশীলনীর এমসিকিউগুলো সলভ করাই দিব এবং ব্যাখ্যা সহ দিব, এবং কেন হলো এবং অপশনগুলোও যতটা সম্ভব বিশ্লেষণ করা হবে। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো এরকম নতুন ভিডিও এবং শিক্ষা সংক্রান্ত যতগুলো হচ্ছে তোমাদের ভিডিও দেওয়া দরকার বা যে বিষয়গুলো আলোচনা করা দরকার সেগুলো বিষয় নিয়ে আমাদের এই চ্যানেলে আলোচনা করা হবে। তোমরা চাইলেই আমাদের ভিডিওতে হচ্ছে আরও অন্যান্য অনেক ভিডিও আছে, তোমরা এগুলো দেখে নিতে পারো। এবং আমাদের যে চ্যানেলটি আছে এখানে মূলত বিভিন্ন ট্রিক্স, এমসিকিউ হোক সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তোমাদের যে কোনো সকল বিষয়ের মূলত ট্রিক্স নিয়ে আলোচনা করা হবে। কিভাবে তোমরা খুব সহজেই সকল কিছু সলভ করতে পারো সেগুলো নিয়ে আলোচনা করা হবে। সেটা যে কোনো ক্যালকুলেটর হ্যাক্স থেকে শুরু করে ম্যাথের এমসিকিউ সলভ, ফিজিক্সের এমসিকিউ সলভ, কেমিস্ট্রির এমসিকিউ সলভ, বায়োলজির এমসিকিউ সলভ, সব কিছুই দেওয়া হবে আস্তে আস্তে। তো তোমরা চাইলে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারো, এবং আই রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো শুরু করা যাক। আজকে মোটামুটি আমরা 100টার মতো এমসিকিউ দেখব। তো দেখা যাক যে প্রথম কোশ্চেনটা কী বলা হয়েছে। 1 নম্বর কোশ্চেনটা দেখো, এবং 1 নম্বর কোশ্চেনটা বলা হয়েছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি? তো প্রাকৃতিক গ্যাস কিন্তু হচ্ছে আমাদের খনি থেকে উত্তোলন করা হয়। তো দেখো নাইট্রোজেন, এটা হচ্ছে আমাদের নর্মালি যে বায়ুমণ্ডলের গ্যাস সেটাও কিন্তু নাইট্রোজেন, এবং অক্সিজেনও কিন্তু হচ্ছে আমাদের যে বায়ুমণ্ডলের একটা গ্যাসের প্রধান উপাদান। আবার হাইড্রোজেনও কিন্তু আমাদের বায়ুমণ্ডলেই থাকে মূলত। তো আমরা এই যে দেখো এখানে কিন্তু হচ্ছে CH4 মিথেন, আর তোমরা এটা সবাই জানো আশা করছি যে মিথেন হলো আমাদের প্রাকৃতিক গ্যাসের হচ্ছে মেইন উপাদান। সো অ্যান্সার হচ্ছে মিথেন। তো এগুলো আমি পরিষ্কার করে দেই। তো হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে 1-এর ঘ, যেটা হচ্ছে মিথেন। তো মিথেন হলো আমাদের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান। এটা কিন্তু মাথায় রাখবে যে হচ্ছে মিথেন, CH4, এটা হচ্ছে আমাদের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান। আর বাকিগুলো হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের, যেমন নাইট্রোজেন প্রায় 78% থাকে, অক্সিজেন প্রায় 19 বা 20 পয়েন্টের কাছাকাছি থাকে, এগুলো লেস দেন আর কি 1। তো এই হলো আমাদের কোশ্চেনের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি? মিথেন। তো আশা করছি ভিডিওটা একটু লং হবে, বাট তোমাদের খুব সুন্দর করে বোঝাই দেওয়া হবে যে কেন হলো বা কেন হলো না। তাহলে কিন্তু তোমরা একবার যদি দেখে নিতে পারো তাহলে কিন্তু আশা করছি
তোমাদের এমসিকিউগুলো আর কখনো প্যারা দিবে না। তো একটু সময় নিয়ে আমরা আস্তে আস্তে তোমাদের শেখাই দেব, যাতে তোমরা একবার দেখলেই আর কখনোই এগুলো নিয়ে দ্বিধাদ্বন্দ্বতে তোমাদের ভুগতে না হয়। তো এখন 2 নম্বরটি আসা যাক। দেখো 2 নম্বর কোশ্চেনটি বলা আছে, বাংলাদেশে বর্তমান সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কোনটি? তো এগুলো কিন্তু এখানে বোঝানোর কিছু নাই, এগুলো জাস্ট তোমরা একবার দেখে নাও এবং মুখস্থ করে নেবে। এগুলো বোঝানোর কিছু নাই, বাট 1 নম্বরে কিন্তু বোঝানোর একটু ছিল, তো ওটা আমি বলে দিছি। তো বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কোনটি? এটা হচ্ছে অ্যান্সার তিতাস। আমি একটা কথা বলে রাখি, আমি যখন মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিই, আমি কিন্তু আমার মার্কস ছিল 71.25। তো এখন আমি বাংলাদেশের একটি মেডিকেলে পড়তেছি। তো আরেকদিন তোমাদের শোনাবো আমার মেডিকেল জার্নির কথা। তো টুডে আজকে জাস্ট আমরা এমসিকিউগুলোই সলভ করবো আর কি। তো এটা হচ্ছে তিতাস। এখন আসো 3 নম্বরে, বলছে প্রাকৃতিক গ্যাস কোন ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়? তো প্রাকৃতিক গ্যাস কোন ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়? রান্নার কাজে আমরা কিন্তু সিলিন্ডারে ব্যবহার করি, বা গাড়ির জ্বালানিতে ব্যবহার করি, বা ইউরিয়া সার উৎপাদনেও কিন্তু আমরা ব্যবহার করি। কিন্তু সবচেয়ে যেখানে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় সেটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে। কারণ বিদ্যুতেতে কিন্তু মোটামুটি 55%-এর মতো হচ্ছে প্রাকৃতিক গ্যাস লাগে। তো সব এগুলো হচ্ছে লেস আর কি, এগুলো হচ্ছে লেস। তো সবচেয়ে বেশি লাগে হচ্ছে আমাদের বিদ্যুৎ উৎপাদনে। এটা কিন্তু আমাদের মাথায় রাখবা, যে বিদ্যুৎ যেহেতু সবখানেই আমাদের সাপ্লাই দিতে হয়, এই কারণে বিদ্যুৎ উৎপাদনে কিন্তু বেশি প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়। এরপরে আসো 4 নম্বরে, যে কোন শিল্পে প্রাকৃতিক গ্যাস কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়? কোন শিল্পে প্রাকৃতিক গ্যাস, এবার বলছে প্রাকৃতিক গ্যাস কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। কাঁচামাল, তো কাঁচামাল হিসেবে যখন তোমাদের বলবে তখন কিন্তু তোমরা ইউরিয়া সার দিবে। এখন তোমাদের আমি একটা কথা বলি, যে ইউরিয়া সার, তোমরা বলো তো ইউরিয়ার হচ্ছে সংকেতটা কি? আমি কিন্তু এটা তোমাদের দেখাবো, তো তার আগে তোমরা একটু নিজেরা ডিসকাস করে নাও যে হচ্ছে ইউরিয়ার সংকেতটা কি। তো ইউরিয়ার সংকেতটা আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখে নাও। ইউরিয়ার সংকেতটা হচ্ছে, ইউরিয়া হচ্ছে এরকম যে H2N বন CO বন NH2, এটা হচ্ছে তোমাদের ইউরিয়ার সংকেত। তো এখানে কিন্তু প্রাকৃতিক গ্যাস হচ্ছে তোমাদের, তাহলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে কোথায়? ইউরিয়ায়। আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন আসো 5 নম্বর, যে ইউরিয়া সার শিল্পে কাঁচামাল কোনটি? ইউরিয়া সার শিল্পে কাঁচামাল কোনটি? ইউরিয়া। তো ইউরিয়া সার দেখো লিগনিন, ফেলসফার, নাইট্রোজেন, আর এখানে আছে অ্যামোনিয়া। তো অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে কিন্তু অ্যামোনিয়া। কারণ ইউরিয়ার তোমাদের সংকেতটা আমি দেখাইছি কিন্তু এভাবে, দেখো মূলত ইউরিয়াটা আসে অ্যামোনিয়াম কার্বামাইড থেকে। তো অ্যামোনিয়ার সংকেত তোমরা জানো NH3, আর আমি বলছি অ্যামোনিয়াম কার্বামাইড। তো এখন ইউরিয়ার সংকেতটা তোমাদের আরেকবার আমি দেখে নিই, যে H2N CO বন্ড হচ্ছে NH2। দেখো এই অ্যামোনিয়া থেকেই কিন্তু এগুলো আসতেছে, নাইট্রোজেন আসতেছে, হাইড্রোজেন আসতেছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে ইউরিয়া সার শিল্পের কাঁচামাল কোনটি। তাহলে অ্যান্সার হচ্ছে কি? অ্যামোনিয়া। তো এখন আমরা এর পরের পেজে যাই। দেখো আমরা এখন 6 নম্বরটা দেখব। বলছে প্রাকৃতিক গ্যাস উৎপাদনের জন্য বাংলাদেশকে কয়টি ব্লকে বিভক্ত করা হয়েছে? এটা তোমরা বই থেকে দেখে নেবে। হচ্ছে প্রাকৃতিক গ্যাস উৎপাদনে বাংলাদেশের জন্য
কয়টি ব্লকে বিভক্ত করা হয়েছে? এটা হচ্ছে 23টি ব্লকে। 7 নম্বরে আসো, যে উপাদানের উপর ভিত্তি করে প্রাকৃতিক গ্যাসের প্রকারভেদ কীরূপ? তাহলে উপাদানের উপর ভিত্তি করে প্রাকৃতিক গ্যাসের প্রকারভেদ কীরূপ? এটা হচ্ছে তোমাদের শুষ্ক ও আর্দ্র। শুষ্ক ও আর্দ্র। কেন আসো, সিএনজি স্টেশনে 8, সিএনজি স্টেশনে প্রাকৃতিক গ্যাস মিথেনের পরিমাণ কত? এটা হচ্ছে 96%। আবার আসো 9 নম্বর, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। তাহলে এটা কিন্তু ফুল ফর্মটা তোমরা কিন্তু দেখে নেবে যে এলপিজি। এই এলপিজি মানে কি? এলপিজি মানে হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। তো সিলিন্ডারে প্রধানত কোন গ্যাস মিশ্রণ থাকে? এটা কিন্তু হচ্ছে তোমাদের প্রোপেন ও বিউটেন। তাহলে এই যে এলপিজি, এলপিজি গ্যাস দিয়ে কিন্তু হচ্ছে এখন অনেক যানবাহন চালানো হয়। তো এটা মনে রাখবে, এটা হচ্ছে কি প্রোপেন ও বিউটেন। প্রোপেন ও বিউটেন। তারপর আসো যে 10 নম্বর, নিচের 4টি কয়লা খনির মধ্যে কোনটি কয়লা সবচেয়ে বেশি উন্নত মানের? কোনটি উন্নত মানের? তোমরা এটা মনে রাখবে যে উন্নত মানের কয়লা হলো দিঘিপাড়া। এই দিঘিপাড়া কোথায়? এটা বই থেকে একটু দেখে নেবা, এটা অনেক সময় পরীক্ষা আসে। এখন 11 নম্বর আসো, যে জ্বালানি মানের হচ্ছে, যে বলছে জ্বালানি মানের বা পার্সেন্ট ফিক্সড কার্বনের ভিত্তিতে কয়লার সবচেয়ে ভালো কোনটি? কয়লার সবচেয়ে ভালো কোনটি? তো ভালো মানের সবচেয়ে কয়লা হলো অ্যানথ্রাসাইট। অ্যানথ্রাসাইট। এবং এই যে পিট কয়লা, লিগনাইট, বিটুমিনাস, তাহলে এটা হচ্ছে সবচেয়ে নিম্নমানের কয়লা হচ্ছে পিট। তারপরে হচ্ছে এর থেকে একটু ভালো হচ্ছে লিগনাইট, লিগনাইটের থেকে একটু হচ্ছে তারপরে বেশি ভালো হচ্ছে বিটুমিনাস, আর সবচেয়ে ভালো হচ্ছে অ্যানথ্রাসাইট, পিলিবিআই। তাহলে সূত্রটা এরকম যে পিলিবিয়া। তাহলে পিতে হচ্ছে পিট, লিতে লিগনাইট, আর বিতে বিটুমিনাস। তো এই সূত্রটা তোমরা কীভাবে মনে রাখবে? আমরা কিন্তু আগে বলছি যে ট্রিক্স সহকারে তোমাদের শেখানো হবে। তাহলে এভাবে মনে রাখবে যে পিলিবিয়া। তাহলে কীভাবে মনে রাখবে? পিলিবি। তাহলে পিলিবি যদি মনে রাখো, বাকি যেটা থাকবে সেটাই হচ্ছে আনসার। তাহলে পিতে পিট, লিতে লিগনাইট, বিতে হচ্ছে বিটুমিনাস, আর আতে হচ্ছে অ্যানথ্রাসাইট। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আসা যাক পরবর্তীতে, নাম্বার 12 বলছে যে কয়লার সবচেয়ে বেশি ক্ষতিকর উপাদান কোনটি? দেখো, এটা বলছে যে কয়লার সবচেয়ে বেশি ক্ষতিকর উপাদান কোনটি? তো এটা কিন্তু হচ্ছে সালফার। তোমরা জানো সালফার মানুষেরও ক্ষতিকর। এটা হচ্ছে বেশি পরিমাণে হলে উদ্ভিদের জন্যও ক্ষতিকর। তো মোটামুটি এটা সবখানেই ক্ষতিকর আর কি, সবখানেই ক্ষতিকর। তারপরে আসো 13 নম্বরে, যে কয়লার কোন উপাদানটি বাড়লে কয়লার গুণগত মান বাড়ে? এটা হচ্ছে ফিক্সড কার্বন। তো দেখো এখানে ছাই, উদয়ী পদার্থ, সালফার। সালফার তো আগেই দেখছি যে এটা হচ্ছে ক্ষতিকর। দেখো এগুলো কিন্তু বিভিন্ন বোর্ডে আসছে, এবং এগুলোই কিন্তু মোটামুটি তোমরা মেডিকেল সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা অনেক সময় কমন পেয়ে থাকো, বাট তোমরা বুঝতে পারো না যে এগুলো কোথা থেকে আসছে। তো আশা করছি তোমরা এগুলো সুন্দরভাবে সলভ করবে, এবং মেডিকেল সহ বিভিন্ন হচ্ছে পরীক্ষায় তোমরা সুন্দর করে পরীক্ষা দিয়ে তোমরা চান্স নেবে। তো কয়লার তাহলে গুণগত মান বাড়ায় কোনটি? ফিক্সড কার্বন। এটা মনে রাখবে, ফিক্সড কার্বন। কয়লা মানেই হচ্ছে কার্বন, কয়লা মানেই হচ্ছে কার্বন। তার মানে তোমাদের যত কার্বনটা ভালোভাবে ফিক্সড হবে, ততই কিন্তু তোমাদের কয়লার গুণগত মানটা বাড়বে। এখন আসো
এই যে বলছে মানের কয়লা কোনটি, নিম্নমানের কয়লা। তোমরা নিজেরাই বলো নিম্নমানের কয়লা কোনটি। আমি কিন্তু শিখাই দিয়েছি যে পিলিবিয়া। তাহলে পিতে পিট, লিতে লিগনাইট, বিতে বিটুমিনাস, এতে অ্যানথ্রাসাইটস। সবচেয়ে নিম্নমানের কোনটি হবে? পি দিয়ে পিট কয়লা। আশা করি তোমরা এই সূত্রটা মনে রাখবে এবং কয়লার যে বা এটা কিন্তু ক্রম আকারেও আসে, যে তোমরা ক্রমের মাধ্যমে এটা দেখাও, তাহলে পিটা সবচেয়ে, পির থেকে হচ্ছে বির থেকে বড় হচ্ছে পিএল, দেন বিটুমিনাস, দেন অ্যানথ্রাসাইটস এভাবে মনে রাখবে। পিএলবিএ এভাবে মনে রাখবে। তাহলে কিন্তু হচ্ছে তোমরা বুঝে গেলে যে পিট কয়লা। এবার বলছে যে 15 নম্বর, কোনটির জন্য কয়লাকে গ্যাসীয়করণ করা হয়? কোনটির জন্য কয়লাকে গ্যাসীয়করণ করা হয়? তাহলে কোনটির জন্য? এটা হচ্ছে তোমাদের কার্বন মনোক্সাইডের জন্য। এখন আসো যে প্রডিউসার গ্যাস কোনটি। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেগুলো মেডিকেল বলো, তারপরে এইচএসসি ফাইনাল এক্সামিনেশন বলো, বিভিন্ন ভার্সিটি এক্সামিনেশন বলো, গুচ্ছ বলো, সবখানে কিন্তু এই প্রশ্নটা খুবই আসে, যে প্রডিউসার গ্যাস, সংশ্লেষ গ্যাস, ওয়াটার গ্যাস, এগুলো কিন্তু খুবই আসে। তো প্রডিউসার গ্যাস হলো তোমার 2 অণু কার্বন মনোক্সাইডের সাথে তোমার নাইট্রোজেন গ্যাস থাকবে, প্রডিউসার। তাহলে তোমরা একটা এভাবে মনে রাখবে যে, দেখো তোমরা এভাবে মনে রাখবে কীভাবে, যে প্রডিউসার। তাহলে এভাবে মনে রাখবে যে প্রডিউসার মানে কোনো কিছু তৈরি করা, নতুন কিছু তৈরি করা, প্রডিউস মানে নতুন কিছু তৈরি করা। তো তোমরা কিভাবে এটা মনে রাখবে, যেহেতু কোনো কিছু তৈরি করা, তাহলে 2 অণু কার্বন মনোক্সাইডের সাথে নাইট্রোজেন, তাহলে এটা কীভাবে মনে রাখবে, যে নিউতে হচ্ছে এনতে মনে রাখবে যে এনতে মনে রাখবে নিউ। তাহলে নিউ মানে নতুন কিছু তৈরি করা। তাহলে 2 অণু কার্বন মনোক্সাইডের সাথে 1 অণু নাইট্রোজেন গ্যাস, তাহলে নাইট্রোজেন এনতে মনে রাখবে নিউ। আর নিউ মানে নতুন মানে হচ্ছে তৈরি করা বা প্রডিউস করা। তো এটা হলো প্রডিউসার গ্যাস। তাহলে প্রডিউসার গ্যাসের সংকেত হলো 2 অণু কার্বন মনোক্সাইড প্লাস নাইট্রোজেন গ্যাস। এবং সংশ্লেষ গ্যাস, এটা তোমরা কীভাবে মনে রাখতে পারো সেটা আমি বলতেছি। যেহেতু এখানে সংশ্লেষ, একটা দেখো 6 ভাব, মানে তোমরা মনে রাখবে যে 6 একটা মানে 6 বা 6 বোঝা যাচ্ছে যে সংশ্লেষ, 6 তাহলে এইভাবে মনে রাখবে যে কার্বন মনোক্সাইড এবং এই যে 3 দুগুণে 6 হচ্ছে মানে 3 অণু হাইড্রোজেন গ্যাস, এটা হচ্ছে সংশ্লেষ গ্যাস। আর এখন আসো ওয়াটার গ্যাস। তাহলে ওয়াটার গ্যাস কীভাবে মনে রাখবে, দেখো এই যে H2O, তোমরা এটা এখানে তাকাবে, এখানে দেখো সামনে কিন্তু কোনো 2 বা অন্য কিছু নেই, এখানে আছে শুধু CO, এখানে H2। তাহলে H2O আর একটা C বেশি, এখানে দেখো কিন্তু 2টা অক্সিজেন, এখানে 2টা অক্সিজেন, বাট এখানে দেখো 3 দুগুণ মানে 2টা ওয়াটারের জন্য 2টা হাইড্রোজেন লাগে, বাট এখানে আছে হচ্ছে 3 দুগুণ 6টা হাইড্রোজেন। আবার এখানে দেখো হাইড্রোজেন আছে 2টা, এখানে আছে আরও, এখানে আছে আবার 4টা, তাহলে মোট হচ্ছে 6টা। তাহলে এটা আমরা দিব না। তাহলে ওয়াটার গ্যাস কি, ওয়াটার মানে H2O, আমরা জানি ওয়াটার মানে H2O, তার মানে আমাদের হাইড্রোজেন লাগবে 2টা, অক্সিজেন লাগবে 1টা। একমাত্র এই অপশনেই দেখো হাইড্রোজেন আছে 2টা, হাইড্রোজেন আছে 2টা, অক্সিজেন আছে 1টা। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, COH2। এখন আসো কোনটি জীবাশ্ম জ্বালানি। তো জীবাশ্ম জ্বালানি কোনটি? আমরা জানি কয়লা, কারণ আমাদের যে উদ্ভিদ, তারপরে হচ্ছে জীবন্ত, এগুলো অনেক কিছু, মানে ধরো ভূমিকম্প বা পৃথিবীর মানে ভূমির যে একটা গোড়াপত্তনের কারণে অনেক কিছুই মাটির নিচে চাপা পড়ে দীর্ঘদিন প্রচণ্ড চাপ তাপ এগুলো থেকে
হচ্ছে কয়লায় রূপান্তরিত হয়। তো আমাদের কোনটি জীবাশ্ম জ্বালানি? জীবাশ্ম জ্বালানি হলো আমাদের তাহলে কয়লা। ইউরিয়া সারে নাইট্রোজেন শতকরা পরিমাণ কত? ইউরিয়া সার নাইট্রোজেনের শতকরা পরিমাণ হচ্ছে 46%। তোমরা যদি ইউরিয়া সারের বস্তা কখনো দেখো, ওখানে দেখবা যে 46% নাইট্রোজেন। এটা তোমাদের যারা হচ্ছে গ্রামে থাকো বা যারা কৃষিকাজের সাথে একটু হলেও জড়িত, তারা যদি ইউরিয়া সারের বস্তা কখনো নিয়ে আসো, তারা একটু খেয়াল করে দেখবা যে সারের বস্তার সাইডে লেখা আছে 46% নাইট্রোজেন। এখন 21 নম্বরে এসো, ইউরিয়া শিল্পের কাঁচামাল কোনটি? এটা আমরা আগেই বলে দিছি যে ইউরিয়া শিল্পের কাঁচামাল হলো অ্যামোনিয়া। ইউরিয়া শিল্পের কাঁচামাল হলো কি? অ্যামোনিয়া। পরের পেজে আসে 22 নম্বর, কোন শিল্পে প্রাকৃতিক গ্যাস কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়? এটা আগের কোশ্চেন, এটা হচ্ছে ইউরিয়া। ইউরিয়া সার উৎপাদনে দেখো 23 নম্বর, ইউরিয়া সার উৎপাদনে অন্তর্বর্তী কোন যৌগ উৎপন্ন হয়? একটা আমি আগেই বলছি যে অ্যামোনিয়াম হচ্ছে সায়ানাইড, অ্যামোনিয়াম কার্বামাইড, সরি সায়ানাইড না, অ্যামোনিয়াম কার্বামাইড। এই দেখো এই যৌগটা, এখন এখান থেকে এক অণু হচ্ছে ওয়াটার সরে গিয়ে তোমাদের ইউরিয়া ফর্ম করবে। তো এটা থেকে যদি তোমরা এক অণু হচ্ছে ওয়াটার সরাও, তাহলে দেখো সিও ও দুইটার থেকে একটা অক্সিজেন বের হবে, আর এই 4 হাইড্রোজেন থেকে 2টা হাইড্রোজেন চলে যাবে। তার মানে থাকতেছে এক অণু ওয়াটার বের হয়ে গেলে কিন্তু তোমাদের অ্যামোনিয়াটা পেয়ে যাবে, সরি ইউরিয়া পেয়ে যাবে। এখন 24 নম্বরে আসো। 24 নম্বরে বলছে যে নিচের কোনটি কাঁচ বা গ্লাস? কাঁচ বা গ্লাস হলো সোডিয়াম ক্যালসিয়াম ডিসিলিকেট। ক নম্বর অ্যান্সার। এটা কিন্তু খুবই আসে পরীক্ষায় যে কোনটি কাঁচ বা গ্লাস, তাহলে এটা হলো কি? সোডিয়াম ক্যালসিয়াম ডিসিলিকেট। সোডিয়াম ক্যালসিয়াম ডিসিলিকেট। 25 নম্বরে, কোন শিল্পে অ্যানিলিং একটি গুরুত্বপূর্ণ ধাপ? অ্যানিলিংটা হচ্ছে কাঁচ শিল্পের একটি গুরুত্বপূর্ণ ধাপ, এটা মাথায় রাখবে। অ্যানিলিং একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো কাঁচ শিল্প। কাঁচ উৎপাদনে নিচের কোনটি গৌণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়? নাম্বার 26, এটা মনে রাখবে, সোডিয়াম সালফেট। 27 নম্বর, নিচের কোনটি কাচের প্রধান উপাদান নয়? তোমাদের আমি আগেই বুঝিয়ে দিয়েছি যে নিচের কোনটি কাঁচ বা গ্লাস। আমরা দেখছি যে সোডিয়াম ক্যালসিয়াম ডিসিলিকেট, তাহলে দেখো এটা কিন্তু ক্যালসিয়াম, এটা কিন্তু হচ্ছে ক্যালসিয়াম, এটা সোডিয়াম, আর কাচের প্রধান উপাদান কিন্তু একটা সিলিকা অর্থাৎ বালু। তো এখানে অ্যান্সার হচ্ছে কি? অ্যালুমিনিয়াম অক্সাইড। কারণ কাচের উপাদান হলো ক্যালসিয়াম সোডিয়ামের ডিসিলিকেট, আর এই সিলিকেট মানে তো হচ্ছে সিলিকন, এটা তো তোমরা জানোই। তার মানে অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে হবে না, অ্যান্সার এটা। 28 বলছে নিচের কোনটি সিরামিক উপাদানের প্রধান কাঁচামাল? তো সিরামিক উপাদানে কি থাকবে? অবশ্যই সিলিকন থাকবে, তাহলে সিলিকন অক্সাইড। কোনটি মুলাইট? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কোনটি মুলাইট? মাথায় রাখো, কোনটি মুলাইট? কোনটি বলছে মুলাইট? এটা খেয়াল রাখবে এভাবে যে 3Al2O3 2 সিলিকন ডাইঅক্সাইড, মুলাইট। তাহলে কি 3Al2 মানে 3 অ্যালুমিনিয়াম অক্সাইড এবং 2 সিলিকন ডাইঅক্সাইড, এটাই হলো মুলাইটের সংকেত। এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় তোমাদের আসে, দেখো এটা অনেক সালে আসছে, চট্টগ্রাম বোর্ড, দিনাজপুর বোর্ড, ঢাকা বোর্ড, সবখানে আসছে। তাহলে মনে রাখবে কি? মুলাইট 3Al2O3 2 সিলিকন ডাইঅক্সাইড, অর্থাৎ 3 অ্যালুমিনিয়াম অক্সাইড 2 সিলিকন ডাইঅক্সাইড। এবার এই আসো চায়না ক্লে। এই চায়না ক্লে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এই যে অ্যান্সার হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড 2 সিলিকন ডাইঅক্সাইড 2 ওয়াটার।
এটা হচ্ছে 30 নম্বর হচ্ছে কোনটি চায়না ক্লের সংকেত? চায়না ক্লে হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, 2টা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড এবং 2 অণু পানি। 31 হচ্ছে সিরামিক সামগ্রীতে লেড অক্সাইড কী হিসেবে ব্যবহৃত হয়? সিরামিক সামগ্রীতে লেড অক্সাইড কী হিসেবে ব্যবহৃত হয়? এটা কী হিসেবে ব্যবহৃত হয়? এটা হচ্ছে গ্লেজিং হিসেবে ব্যবহৃত হয়, গ্লেজিং। এখন আসো, পাল্প উৎপাদনের মূল উপাদান কোনটি? পাল্প উৎপাদনের মূল উপাদান হচ্ছে তোমাদের সেলুলোজ। কাগজের প্রধান উপাদান কোনটি? তোমরা জানো কাগজের প্রধান উপাদান হলো কি? সেলুলোজ। কাগজের মণ্ড প্রস্তুতির জন্য এটা দেখো, কাগজের মণ্ড প্রস্তুতির জন্য কুকিং লিকার হিসেবে ব্যবহৃত হয় এই যে সোডিয়াম সালফাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম কার্বনেট। যেমন দেখবা যে সে এন আছে, যেখানেই দেখবা যে এন আছে ওই মানে তিনটাতেই এন থাকবে: সোডিয়াম সালফাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বন ডাইঅক্সাইড। তো এখন ব্ল্যাক লিকারের বর্ণ কীরকম? ব্ল্যাক লিকারের বর্ণ আবার অনেকে ব্ল্যাক দেখে মানে কালো দিও না, ব্ল্যাক লিকারের বর্ণ হলো বাদামি। তাহলে কোশ্চেন হচ্ছে ব্ল্যাক লিকার, বাট কালার ব্ল্যাক না হয়ে হবে বাদামি। এটাই হলো এই কোশ্চেনের একটি টুইস্ট আর কি। তো এরপরের পেজে আমরা যাই। আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার 36, কাগজের মণ্ড ও পাল্পের বিরঞ্জক পদার্থ কোনটি? তাহলে বিরঞ্জক মানেই তোমরা জানো যে ব্লিচিং। তো এই ব্লিচিংয়ের সংকেতটি দেখো কি আছে, CaOCl। তো এটা কিন্তু অনেক সময় আসে। তো এটা তোমাদের একটা মুখস্থ করার আমি একটা ট্রিক্স বলে দিচ্ছি। দেখো, কে ছিল ও ছিল, এভাবে লিখবা। কে ছিল, কে দিয়ে মানে কে তো হচ্ছে ক্যালসিয়াম, আর ছিল তো এটা ভাবে বাইরে দিবা, কে ছিল Cl, মানে কে ছিল একটা ব্র্যাকেট দিবে যে ও ছিল Cl। তাহলে কীভাবে এটা মনে রাখবা যে কে ছিল ও ছিল, তাহলে আগে কেটা দিবা, তারপরে সিলোটা হচ্ছে পরে লিখবা এবং মাঝখানে একটা ব্র্যাকেট দিয়ে ও ছিল। এটাই হচ্ছে ব্লিচিং, কে ছিল ও ছিল। তো এখন 37 নম্বরে আসা যাক। আমরা 37-এর অ্যান্সার হচ্ছে তাহলে ব্লিচিং পাউডার বা ব্লিচিং। 37, সিমেন্ট উৎপাদনের প্রধান কাঁচামাল কোনটি? তোমরা এটা সবাই জানো আশা করছি যে চুনাপাথর। চুনাপাথরের সংকেত কি? ক্যালসিয়াম কার্বনেট, CaCO3। ক্যালসিয়াম কার্বনেট সংকেতটা বলে দেই, CaCO3। এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের সংকেত। আর এই ক্যালসিয়াম কার্বনেট থেকেই মূলত হচ্ছে সিমেন্ট তৈরি করা হয়। এখন আসো 38 নম্বরে, নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান? তাহলে মূল উপাদান হচ্ছে হাইড্রেট ক্যালসিয়াম সিলিকেট অ্যালুমিনেট। ক নম্বর, সিমেন্টের কোন উপাদান সিমেন্টের দ্রুত জমাট বাঁধার জন্য দায়ী? দেখো এই যে খ নম্বর অ্যান্সার, ক্যালসিয়াম অক্সাইড এবং হচ্ছে অ্যালুমিনা বা অ্যালুমিনিয়াম অক্সাইড। 40-এ আসো, সিমেন্ট উৎপাদনে কোন ক্যালকেরিয়াস জাতীয় পদার্থ ব্যবহৃত হয়? তোমরা আশা করি বুঝতে পারছো এটা কোন পদার্থ। সিমেন্ট মানেই চুনাপাথর। চুনাপাথর ছাড়া সিমেন্ট কখনো তৈরি হবে না। সো চুনাপাথর দেখলেই বুঝবা যে এটা সম্ভবত সিমেন্ট তৈরির কারখানায় চলে গেছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে জিপসামের সংকেত কোনটি? জিপসাম, এটা কিন্তু যারা কৃষক আছে তারা কিন্তু জমিতে সার হিসেবে ব্যবহার করে থাকে। তো জিপসামের সংকেত হলো ক্যালসিয়াম সালফেট এবং 2 অণু পানি। তাহলে ক্যালসিয়াম সালফেট এবং 2 অণু পানি, এটাই হলো ক্যালসিয়াম
মানে জিপসামের সংকেত, ক্যালসিয়াম সালফেট আর 2 অণু পানি। 42 নম্বরে আসো, নিচের কোনটি উপাদানের কারণে সিমেন্ট জমাট বাঁধা ধীরে ঘটে? এটা মনে রাখবা হচ্ছে জিপসাম। তো জিপসামটা কিন্তু হচ্ছে একটা জমাট মানে বাঁধার এটা প্রতিবন্ধক আর কি। এই কারণে হচ্ছে এই জিপসামটা ব্যবহার করলে জমাটটা ধীরে বাঁধবে। 43 নম্বরে আসো, সারা বিশ্বের সবচেয়ে ব্যবহৃত সিমেন্ট কোনটি? এটা হলো পোর্টল্যান্ড সিমেন্ট। পোর্টল্যান্ড সিমেন্ট সারা বিশ্বে ব্যবহৃত হয়। এখন 44 নম্বর কোশ্চেনে আসো, নিচের কোনটি উপাদানের কারণে সিমেন্ট জমাট ধীরে বাঁধে? এই যে এটা হচ্ছে এটা ক্যালসিয়াম অক্সাইড, সিলিকন ডাই অক্সাইড এবং অ্যালুমিনা। সিমেন্ট কারখানায় সৃষ্ট সবচেয়ে বড় দূষক কোনটি? বড় দূষক হলো ডাস্ট পার্টিকেল। এটা হচ্ছে কি ডাস্ট পার্টিকেল। চামড়ার ট্যানিং এ নিচের কোনটি ব্যবহৃত হয়? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। চামড়ার ট্যানিং এ ব্যবহৃত হয় ক্রোমিয়াম সালফেট। ক্রোমিয়াম সালফেটটা চামড়ার ট্যানিং এ ব্যবহৃত হয়। তারপরে আসো 47, চামড়ার পিকলিং এ শতকরা কত ভাগ সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়? এটা মনে রাখবা 1.5%। ঢাকা শহরে কোন শিল্পের দূষণে পানি সবচেয়ে বেশি দূষিত হয়? চামড়া শিল্প। দেখবা যে এদের পরে অনেক চামড়া হচ্ছে পশু হত্যার কারণে হয়ে থাকে, তো যেটার কারণে হচ্ছে চামড়া শিল্পটা বেশি সবচেয়ে দূষণ ঘটায়। তো শিল্প দূষক ও রিসাইক্লিং ভিত্তিক কোশ্চেনে দেখে নাও, হচ্ছে ইটিপি এর পুনরূপ কোনটি? এটা হচ্ছে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট। ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট এটাকেই বলা হচ্ছে ইটিপি, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট। তো দেখা যায় এখন আমরা পরের পেজে আসি। কোন জাতীয় বর্জ্যের জন্য ইটিপি ব্যবহৃত হয়? এটা মনে রাখবা ধুলার জন্য না, কঠিন বস্তুর জন্য, তরল পদার্থ। ইটিপি ব্যবহৃত হয় তরল পদার্থের জন্য। তারপরে আসো, ইটিপি দিয়ে কি করা হয়? অ্যান্সার দেখো যে কোশ্চেন বলছে ইটিপি দিয়ে কি করা হয়, তাহলে এটা হচ্ছে শিল্পে বর্জ্য পানি পরিশোধন করা হয়। এটা হচ্ছে কি কাজ? শিল্পে বর্জ্য পানি পরিশোধন করা হয়। তাহলে ইটিপি কি? 52 ইটিপি কি? তরল শিল্প বর্জ্য পরিশোধন, এটা হচ্ছে ইটিপি। এখন আসো 53, এটা হচ্ছে যে রিসাইক্লিং শিল্পে সূক্ষ্ম ছাঁকনি দ্বারা কি করা হয়? সূক্ষ্ম ছাঁকনি দ্বারা গ্যাস প্রবাহ থেকে ধূলিকণা পৃথক করা হয়, নাম্বার ঘ। আবার আসো, রিসাইক্লিং বা পুনঃপ্রক্রিয়াকরণ কি? পরিত্যক্ত বস্তুকে পুনরায় ব্যবহৃত করা, এটা তোমরা সবাই জানো। এখন আসো ন্যানো পার্টিকেল ভিত্তিক। 1 ন্যানোমিটার সমান কত সেন্টিমিটার? তোমরা জানো কেউ? 1 ন্যানোমিটার, আমরা জানি 1 ন্যানোমিটার সমান 10⁻৯ মিটার। 1 ন্যানোমিটার হচ্ছে 10⁻৯ মিটার। তাহলে ন্যানোকণার পরিসর কত? 56। ন্যানোকণার পরিসর হলো 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার, এটা মনে রাখবা। 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার। 57, ন্যানো অবস্থার পদার্থের অপটিক্যাল চৌম্বকীয় বৈদ্যুতিক ধর্ম পরিবর্তনের কারণ কোনটি? কণার তরল ক্ষেত্রফল, এটাই হচ্ছে 57 অ্যান্সার। 58 দেখো, স্থূল বস্তু ও ন্যানোকণা বস্তুর উভয়ের জন্য একই কোনটি? বস্তুর ভর।
অনুসারে এসো ন্যানোকণার বৈশিষ্ট্য নয় কোনটি? পরমাণু সমূহের চেয়ে আকারে ছোট, এটা। এরপরে আসো সানস্ক্রিন লোশন তৈরিতে কোন ন্যানো পার্টিকেল ব্যবহৃত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইড সানস্ক্রিন লোশন তৈরিতে ন্যানো পার্টিকেল ব্যবহৃত হচ্ছে জিঙ্ক অক্সাইড। চায়না ক্লে, দেখো 61, এটা আগে বলে দিচ্ছি। চায়না ক্লে অ্যালুমিনা, 2 অণু সিলিকন ডাইঅক্সাইড এবং 2 অণু ওয়াটার। আর্জেলিয়াস দ্রব্য কোনটি? এই আর্জেলিয়াস দ্রব্য হলো অ্যালুমিনা। পরের পেজে যাই। 63 নম্বরে আসো, ক্যালকেনিয়াস দ্রব্য কোনটি? ক্যালকেনিয়াস মানেই মনে রাখবে যে ক্যালসিয়াম। সো ক্যালকেনিয়াস মানে হচ্ছে ক্যালসিয়াম, আর ক্যালসিয়াম মানেই হচ্ছে তোমাদের চুনাপাথর। আর চুনাপাথরের সংকেত কি আগে বলছি? ক্যালসিয়াম কার্বনেট, CaCO3, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ট্যানারি শিল্পের বর্জ্যে থাকা ক্ষতিকর প্রধান উপাদান কোনটি? এই দেখো ক্রোমিয়াম। এটা কিন্তু আগের একটা পেজে তোমাদের দেখাই দিতে পারি। ট্যানারি শিল্পের বর্জ্য না, এই যে দেখো যে কোন কোশ্চেনটা দেখবা, দাঁড়াও। এই দেখো চামড়া ট্যানিং, চামড়া 46, চামড়া ট্যানিংয়ের নিচের কোনটি ব্যবহৃত হয়? ক্রোমিয়াম সালফেট। দেখো এই যে ক্রোমিয়াম সালফেট, তার মানে তোমাদের অ্যান্সার হবে ক্রোমিয়াম, যেহেতু ট্যানারি শিল্পের কথা বলছে, তার মানে অ্যান্সার হচ্ছে ক্রোমিয়াম। তাহলে 65 নম্বর আসো, ট্যানারির ক্রোমিয়াম আয়ন ETP এর কোন প্রক্রিয়ায় পৃথক করা হয়? কোন প্রক্রিয়া? তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে এটা করা হয়। 66 নম্বরে আসো, চামড়ার কিউরিং এর প্রয়োজনীয়তা কি? কিউরিং মানে কি? কিউরিং মানে হচ্ছে লবণ, মানে লবণ দেওয়া আর কি, লবণ দিয়ে আর কি এটাকে যেন দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, এটাকে বলা হচ্ছে কিউরিং। তাহলে কি হবে? ব্যাকটেরিয়া মুক্ত রাখা। আর যদি ব্যাকটেরিয়া থাকে তাহলে কি হবে? তাহলে ব্যাকটেরিয়া কিন্তু ওই মানে খাদ্য বস্তুর উপর কি করবে? বিক্রিয়া করায় হচ্ছে পচন ধরাই দিবে। যে কারণে আমাদের ব্যাকটেরিয়াটা মুক্ত রাখতে হবে, যেন আমাদের খাদ্যটা ঠিক থাকে আর কি, বা চামড়াটা যেন পচে না যায় আর কি। দেখো এবার কী কী বলছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বুয়েট ও মেডিকেল ভর্তি পরীক্ষায় MCQ। তাহলে কোন অ্যাসিডটি কাজকে ক্ষয় করে? কোন অ্যাসিড? তো জানো হাইড্রোজেন ফ্লোরাইড। এই হাইড্রোজেন ফ্লোরাইড অ্যাসিড কী করে? হচ্ছে কাজকে ক্ষয় করে। তাহলে নিচের কোনটি ন্যানোকণার সংশ্লিষ্ট নয়? তো জানো ফ্লোরিন নয়, কারণ ফ্লোরিন কি একটা হচ্ছে 60 কার্বন বিশিষ্ট একটা কার্বনের একটা হচ্ছে একটা আর কি স্ট্রাকচার, ফ্লোরিন বাকেট আকৃতি বা ফুটবল আকৃতির। তো এটা হচ্ছে তোমাদের ন্যানোকণা সংশ্লিষ্ট নয়। আর এই যে কোয়ান্টাম ডট, গ্রাফিন, সেমিকন্ডাক্টর, এগুলো কিন্তু হচ্ছে ন্যানোকণা সংশ্লিষ্ট। সো অ্যান্সার হচ্ছে আমাদের ফ্লোরিন। ফ্লোরিন কোন মৌলের প্রকারভেদ? তোমরা জানো এটা কার্বনের প্রকারভেদ। ফ্লোরিন হচ্ছে কি? কার্বনের প্রকারভেদ। এখন যদি আসো সিরামিক শিল্পে ব্যবহৃত কেওলিন বা চায়না ক্লের সংকেত কোনটি? চায়না ক্লে, এটা আমি আগেই বলছি যেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা সংকেত কি? হচ্ছে Al2O3, 2 সিলিকন ডাইঅক্সাইড, 2 ওয়াটার। এই যে এটা ক নম্বর। তাহলে ক নম্বরটা দেখে নাও যে অ্যালুমিনা, 2 সিলিকন ডাইঅক্সাইড, 2 ওয়াটার। কোনটির উপস্থিতিতে কয়লার মান হ্রাস করে? আগেই অনেকবার বলা হয়েছে যে সালফার থাকলেই কি কয়লার মান হ্রাস পাবে। সালফার থাকলেই তোমাদের কয়লার মান কি হবে? হ্রাস পাবে। নিচের কোনটি জ্বালানি নয়? কার্বন তোমার জ্বালানি হয়। মিথেন তো জানো প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান। আবার হাইড্রোজেন, এটা হচ্ছে একটা ফুয়েল।
তাহলে জ্বালানি নয় কোনটি? অক্সিজেন। দেখো অক্সিজেন কিন্তু আমাদের চারপাশে আছে, তাহলে অক্সিজেন যদি জ্বালানি হতো তাহলে তোমরা যদি একটু ম্যাচ থেকে হচ্ছে আগুন জ্বালিয়ে বাতাসে লাগাই দিতে এমনি ধরে যেত, বাট তা কি ঘটে? তা কিন্তু ঘটে না। তো এই কারণে নিচের কোনটি জ্বালানি নয়? অক্সিজেন। আমার নিচের কোনটি ক্লিংকারের উপাদান নয়? ক্লিংকার। 73 ক্লিংকারের উপাদান নয় কোনটি? সোডিয়াম অক্সাইড। সোডিয়াম অক্সাইড। তো দেখো আমরা কিন্তু মোটামুটি শেষ করে ফেলেছি। এই এমসিকিউগুলো করলেই কিন্তু হচ্ছে সলভ মোটামুটি হয়ে যাবে। তো প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। এরকম আমরা অসংখ্য নতুন নতুন ভিডিও দেব। তো এই ভিডিওগুলো যদি তোমরা খেয়াল করো তাহলে কিন্তু হচ্ছে অনেক তোমাদের উপকার হবে আশা করছি। তো আরেকবার প্রথম থেকে একটু রিভিশন দেওয়া যাক। তাহলে আমরা কী কী আলোচনা করেছি একটু অ্যাট এ গ্লান্স। তাহলে এগুলো হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বারবার বলতেছি, এবং এগুলো সুন্দর করে কিন্তু তোমরা সলভ করবে। প্রাকৃতিক গ্যাসের উপাদান, এভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু সলভ করবে। তো এভাবে যদি তোমরা সলভ করতে থাকো তাহলে কিন্তু তোমাদের অনেক উপকার হবে। এখন তোমাদের আমি একটা গল্প শোনাবো যে মেডিকেলে কীভাবে হচ্ছে ভালো করা যায়। এই গল্পটি তোমরা শুনলে তোমরা মেডিকেলের চান্স মানে পাইতে গেলে অনেক কম শ্রমেই তোমরা কিন্তু চান্স পেয়ে যাবা, এবং কম পরিশ্রম করেই মেডিকেলে একটা সিট তোমাদের হবে। তো সেটা কীভাবে? তো অনেকেই বলে ভাইয়া সারাদিন রাত পরেও হচ্ছে চান্স হয় না, আর আপনি বলতেছেন যে একটু শ্রম করেই মেডিকেলের চান্স পাওয়া সম্ভব। হ্যাঁ ভাইয়া সম্ভব, কারণ তোমরা যদি একটু মানে টেকনিক্যালি শ্রম করো তাহলে কিন্তু চান্স পেয়ে যাবা। তো অনেকেই কী করে, একেবারে না বুঝে শুনে পড়াশোনা শুরু করে, বা কোথায় থেকে পড়তে হবে, কি পড়তে হবে, কোন টপিকগুলোকে বাদ দিতে হবে, এই জিনিসটাই তারা জানে না। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে আমাদের কি কি বাদ দিতে হবে। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া মানে কী কী পড়বো, এটা না বলে আপনি আমাদের শেখাচ্ছেন যে কি কি পড়বো না। হ্যাঁ, তোমার মেডিকেলে চান্স পাইতে গেলে তোমাদের আগে এটাই সিলেকশন করতে হবে যে তোমরা কি কি পড়বা না। পড়ার তো অনেক কিছু আছে, সব কিছুই কি পরীক্ষায় আসবে? সব কিছুই কি পড়তে হবে? সব কিছুই কি পরীক্ষায় আসবে বা সব কিছুই কি পড়তে হবে? কখনোই না। এই কারণে তোমাদের আগে যে বিষয়টি হচ্ছে, দেখো এটাকে একটু বোর্ডটা ক্লিয়ার করে নিই, একটু দাঁড়াও। বোর্ডটা একটু ক্লিয়ার করে নিই, বা আমরা একটু অন্য পেজে হচ্ছে একটা ডিসকাস করি আর কি। তো এটা থাকবে, তোমরা ভিডিওটা কাটাই দেখে নিলে হতে পারে, সমস্যা নেই। তো আমরা একটু পরের আমরা পরের পেজে যাই। ওখানে আমরা তোমাদের একটি আমি বেসিক হিসাব দিব আসলে কীভাবে তোমরা মেডিকেলে ইজি চান্স পাবা। একটু ওয়েট করো। তো দেখো কীভাবে তোমরা মেডিকেলে ইজিলি চান্স পাওয়া। দেখো আমরা একটা এখন হিসাব করব। ধরো তোমাদের বায়োলজিতে আছে, মেডিকেলে বায়োকেমিস্ট্রি পড়ে, তো এই কারণে আমরা সবসময় বায়োলজি না বলে বায়োকেমিস্ট্রি বলতেছি, কিছু মনে করিও না। তো বায়োলজিতে হচ্ছে 30 মার্কস, ফিজিক্সে হচ্ছে 20 মার্কস, কেমিস্ট্রিতে হচ্ছে 25 মার্কস, তোমাদের ইংলিশে হচ্ছে 15 মার্কস, তো জিকে হচ্ছে 10 মার্কস, টোটাল হচ্ছে 100 মার্কস। এখন
তোমাদের আমি বুঝাই দিলাম যে হচ্ছে বায়োলজিতে 30 মার্কস, ফিজিক্সে 20 মার্কস, কেমিস্ট্রিতে 25 মার্কস, ইংলিশে 15 মার্কস, জিকেতে হচ্ছে 10 মার্কস। এখন তোমরা এবার না হয় একটু 2024-25 শিক্ষাবর্ষে একটু কাট মার্কসটা হাই হয়েছে, কারণ দেশের অনেক রাজনৈতিক পটভূমি পরিবর্তন হওয়ার কারণে কিন্তু এটা কিন্তু পরীক্ষায় কিন্তু একটা প্রভাব ফেলছে আর কি। তো প্রত্যেকবারই কিন্তু এরকম হয় না, তো প্রত্যেকবারই যেহেতু এরকম হয় না, কাট মার্কসটা অন অ্যান অ্যাভারেজ আশা করছি তোমাদের 70 এর নিচেই হয় আর কি। তো ধরো 70-এর মানে কাছেই আর কি, এটাই ধরো একটা পয়েন্ট, এই পয়েন্টেই কিন্তু তোমাদের চান্স হবে। 70-এর নিচেই 67, 68, 69, 70 বা 71, 70, এটা তোমরা যদি একটা কাট মার্কস ফিক্সড করে নাও, তাহলে এখন আমি যে তোমাদের বিষয়গুলো আলোচনা করব এগুলো ফলো করলেই তোমরা ইজিলি 70 মার্কস পেয়ে যাবা। জিকে তোমরা মোটামুটি 10-এর মধ্যে 5-6 এমনি পাবা। নর্মাল কিছু বিষয় থাকে যেগুলো পড়লেই মোটামুটি জিকে হয়ে যায়, 5 হয়ে যায়। তো এখন যে বিষয়টি আলোচনা করব সেটি হলো, আমাদের কিন্তু অনেক এমসিকিউ আছে, আমরা কি সবই পড়ব? উত্তর হলো না, আমরা সব এমসিকিউ পড়ব না। বা প্রশ্ন ব্যাংক, তারপরে হচ্ছে প্র্যাকটিস বুক, মডেল টেস্ট বুক, এরকম অনেক বই আছে, এগুলো কি আমরা সব সলভ করব? উত্তর হলো না। তাহলে আমরা করবোটা কি? তাহলে কথা হচ্ছে আমরা করব কি? এই 70 মার্কস পাইতে গেলে আমরা করবোটা কি? এই 70 মার্কস পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? এটার জন্য আমাদের কি করতে হবে দেখে নেওয়া যাক। তোমাদের আমি আগেই বলতেছি যে ফিজিক্স, তোমরা যদি ইসাহাক স্যারের অনুশীলনীর এমসিকিউগুলো সলভ করো, তোমরা 18টা কমন পাবা। অনেক সময় 20টাও কমন পাও, 18টা পাবেই। আমি তোমাদের হাতে লিখে দিলাম যে ফিজিক্সে তোমরা 18টা কমন পাবেই। কেমিস্ট্রি আসো, কেমিস্ট্রিতে 25-এর মধ্যে 20টা কমন পাবাই, হুবহু কমন পাবা, হুবহু। জিকে ইজি 5 পাবা। ইংলিশ যদি তোমরা হচ্ছে কম করেও পাও, ন্যূনতম তোমাদের 8 পাওয়া উচিত। তো এখানে টোটাল করো তো কত আসে? মনে করো 16 পাচ্ছে হচ্ছে 21, 1 হাতে 2, 4, 5, দেখো 51 কিন্তু হয়ে গেছে। এদিকে 51 কিন্তু এখানেই হয়ে গেছে। তোমরা ফিজিক্সে 18, কেমিস্ট্রিতে 20, জিকে 5, ইংলিশে 8, তোমাদের 51 কিন্তু হয়ে গেছে। এখন তোমাদের বাকি থাকলো কি? বাকি থাকলো কিন্তু তোমাদের বায়োলজি, হিউজ একটা পোর্শন। কত মার্কস? 30 মার্কস। এখন ভাইয়া তোমরা যদি খুব সুন্দর করে বায়োলজিটা পড়ো এবং আবুল হাসান স্যার এবং আজমল স্যারের হচ্ছে যে বিজ্ঞান মানে দ্বিতীয় পত্রটা, এবং হচ্ছে আবুল হাসান স্যারের হচ্ছে তোমার উদ্ভিদ বিজ্ঞানটা পড়ো, তাহলে কিন্তু এই 30-র মধ্যে 20 পাওয়া কোনো ব্যাপার না। তাহলে কত পাইলা? এখানে পাইলা 20, ওইখানে পাইলা হচ্ছে 51, তাহলে আলটিমেটলি কত আসে? আলটিমেটলি 71 আসে। ভাইয়া তোমরা যদি 71 পাও, মেডিকেলে একটা সিট তোমরা নিশ্চিত পাবা, ধরে রাখো, এটাতে কোনো সন্দেহ নাই, এটাতে কোনোই সন্দেহ নাই। তোমরা যদি 71 কেউ পাও, মেডিকেলে একটা সিট তোমাদের নিশ্চিত। সো প্যারা নেওয়ার দরকার নেই, বেশি কিছু পড়ারও দরকার নেই। তাহলে আমি কি বললাম?
স্যারের ইসাহাক স্যারের ফিজিক্সের অনুশীলনী সলভ করতে হবে এবং হাজারি স্যারের কেমিস্ট্রির অনুশীলনী এমসিকিউ সলভ করতে হবে। ইংলিশের জন্য যে কোনো একটা বই ধরে পড়লেই হয়ে যায়। আর জিকে তোমরা MP3 বা যে কোনো হচ্ছে মডেল টেস্ট বুক থেকেই যে জিকেগুলো আছে এগুলো পড়লেই মোটামুটি হয়ে যায়। আর বায়োলজির জন্য যদি আজমল স্যার আর আবুল হাসান স্যারের বইটা তোমরা পড়ো বা অ্যাটলিস্ট এইচএসসিতে পাশ করার জন্য যদি তোমরা একটা বেসিক লেভেলের পড়াশোনা করো, আশা করছি তোমরা হচ্ছে 20 পাবা, 30-এর মধ্যে তারপরে ইজি 20 পাবা। তো এভাবে যদি তোমরা পড়াশোনাটা করো, আশা করছি একটা সিট তোমাদের কেউ দমায় রাখতে পারবে না। কারণ এগুলো কিন্তু হচ্ছে খুবই একটা বেসিক বিষয়। এগুলো যদি তোমরা খুব সুন্দর করে পড়ো। আর হ্যাঁ, যারা মেডিকেলে আসতে চাচ্ছ তাদের জন্য একটা কথা বলে রাখি, ভাইয়া এইচএসসিতে তোমাদের যেটুকু পড়াশোনার হচ্ছে মানে চাপ থাকে বা চাপ থাকে, মেডিকেলে চান্স পাওয়ার পর কিন্তু এটা তোমাদের জন্য 100 গুণ হয়ে যাবে। সো যারা মেডিকেলে চান্স পাইতে চাও বা একটা সাবজেক্ট হচ্ছে পাইতে চাও, মেডিকেলে একটা সিট তোমরা পাইতে চাও, অবশ্যই একটু শ্রম করতে হবে। কারণ মেডিকেলের বিষয়ে তোমাদের একটু ধারণা দিই। মেডিকেলে তোমাদের আগে লেকচার দেওয়া হবে। মনে করো লেকচার দেওয়া হলো, তারপর ওইটার জন্য তোমাদের একটা আইটেম নেওয়া হবে, স্যারের মানে বেস্ট স্যারের কাছে দিতে হবে। আইটেম থেকে তোমাদের একবার কার্ড এক্সাম হবে, তারপরে তোমাদের টার্ম এক্সাম হবে, দেন হচ্ছে প্রি প্রফ হবে, আর ফাইনালি এই সকল কিছুর মিশেলে তোমাদের বোর্ড এক্সাম হবে ইউনিভার্সিটির আন্ডারে। তো এই ইউনিভার্সিটির আন্ডারে যখন তোমরা বোর্ড এক্সাম দিবা, একেবারে অনেকগুলো বিষয় তোমাদের মাথায় নিয়ে যাইতে হবে। সেখানে তোমাদের রিটেন থাকবে, সেখানে তোমাদের কী কী থাকবে একটু ধারণা দিই। তোমাদের রিটেন থাকবে, রিটেন দিতে হবে, তারপর তোমাদের ভাইভা দিতে হবে, তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল দিতে হবে। প্র্যাকটিক্যালে পাস করতে এখন এগুলোতে দিতে হবে। এখন পাস মার্ক সম্বন্ধে একটু আলোচনা করি। তোমার রিটেন, ভাইভা, প্র্যাকটিক্যাল সবগুলোতে ভাই 60% মার্কস পেতে হবে। 60%। এখন 60% বলতে কী বোঝায় এটা একটু তোমাদের বোঝাই দিই। ধরো কারো হচ্ছে 10 মার্কসের একটা এক্সাম হচ্ছে, তো এটার হচ্ছে 60%, এটার কত 60% নিচ্ছে 100, তো তোমাদের আলটিমেটলি 6 পাইতে হবে। তো এভাবেই কিন্তু মেডিকেলে 60% পেয়ে কিন্তু পাস করতে হয়। তো আশা করি বুঝতে পারছো মেডিকেল লাইফটা কত কঠিন হতে যাচ্ছে। সো তোমরা যারা চান্স পেতে চাও অবশ্যই এখন থেকে পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করো, যেন একটা সিট তোমরা পাইতে পারো। বাট হতাশ হওয়ার কোনো কারণ নেই, তোমরা যদি একটু পরিশ্রম করো চান্স পেয়ে যাবা। এবং আমি তোমাদের যে বিষয়গুলো বললাম এগুলাই যদি জাস্ট সলভ করো তাহলেই কিন্তু এনাফ, আর বেশি কিছু পড়তে হবে না। তোমরা বেশি কিছু পড়ে মাথা নষ্ট করতে যাইও না। তোমরা শুধু হাজারি স্যার, আমি বারবার বলতেছি, আবার রিপিট করতেছি, হাজারি স্যার, ইসাহাক স্যার, এই দুই স্যারের
অনুশীলনী এমসিকিউগুলো সলভ করো। তোমাদের ফিজিক্সে 20 এবং কেমিস্ট্রিতে 25, দুই সাবজেক্ট মিলে 45-এ তোমরা 40 পাবা, 45-এ 40। আর এদিকে তোমাদের লাগতেছে তাহলে অনলি 30 মার্কস, 55-এর মধ্যে 30 মার্কস 70 করতে গেলে। তো কেন পাবা না ভাই? এখানে যদি 45-এর মধ্যে তোমরা 40 পাও, আর ওইদিকে 55-এর মধ্যে যদি তোমরা হচ্ছে অনলি মানে ওখানে 40 আর এদিকে তোমাদের 55-এর মধ্যে 30, তাহলে তোমরা কিন্তু ইজিলি 70 পেয়ে যাচ্ছ। আর 70 পাইলেই আমি বলে দিছি তোমাদের একটা মেডিকেলের সিট কনফার্ম। তো ধন্যবাদ সকলকে। অবশ্যই এরকম ভালো ভালো পড়াশোনামূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, যেন যে কোনো আপডেট, যে কোনো তথ্য আমরা তোমাদের দিতে পারি। এবং এরকম অনেক ইম্পর্টেন্ট তথ্য আমরা তোমাদের সাথে শেয়ার করতে পারি, তোমরাও যেন পড়াশোনা করে বিভিন্ন মেডিকেলে চান্স নিতে পারো। এটাই। আর হচ্ছে আমি তোমাদের একদিন আমার মেডিকেল জার্নিটা সম্বন্ধে শোনাবো। বা এখন অনেকের হচ্ছে মেডিকেলে চান্স না পাওয়ার পরে কিন্তু মাথা নষ্ট হয়ে যায়, তারপরে তারা ভার্সিটিতে ওভারকাম করতে পারে না বা কামব্যাক করতে পারে না। এই বিষয় নিয়েও হচ্ছে একটা আলোচনা করব। তো মোটামুটি সব কিছু নিয়েই একটা হচ্ছে আলোচনা করব আর কি। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আর বেশি কথা বলবো না, আজকে অনেক কথা বললাম, কিছু মনে করো না। এরকম ভিডিও আমরা অবশ্যই আরও দেব, একটা সিরিজ তৈরি করব, যে সিরিজে হচ্ছে তোমাদের আমরা এমসিকিউ সলভ করাই দেব। তারপরে হচ্ছে বিভিন্ন শর্টকাট ট্রিক্স নিয়ে আলোচনা করব। তারপরে হচ্ছে পরীক্ষায় কোনগুলো গুরুত্বপূর্ণ এগুলো বলে দেব, পরীক্ষায় কোনগুলো গুরুত্বপূর্ণ না সেগুলো বলে দেব। তো এবারে যে আমরা সব কিছু নিয়ে আলোচনা করব এবং মেডিকেলে যেন তোমরা একটা সিট পাও, সেটা আর কি ইনশিওর করার জন্য যা যা করা লাগে আমরা করব। তোমরা শুধু আমাদের পাশে থাকবা, আমাদের ভিডিওগুলো দেখবা আর আমাদের সাপোর্ট করবা। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।